আহ আগে আমরা কুশল বিনিময় করতাম। কেমন আছেন? ভালো আছেন? আ এখন আর কেমন আছেন, ভালো আছেন এটা জিজ্ঞেস করতে পারি না। আর অনেক কষ্ট করে এক ধরনের আমি হোস্ট করবার কারণে ওই যে চালকের আসনে বসলে চালককে চালান মানে গাড়িটা বা প্লেনটা চালিয়ে যেতেই হয়। সেই কারণে আ আ যিনি উপস্থাপক তার আবেগতাড়িত হওয়ার কোনো অধিকার নেই আসলে। তাই আমি আবেগের জায়গায় যাব না। আমি আপনাদেরকে আজকের বিষয়টি বলব। আজকের বিষয় হচ্ছে গণহত্যাকারী ইউনূসের আওয়ামী লীগ নিধনের নীল নকশা। অনেকে বলবেন যে আমি আওয়ামী লীগ নিধনের কথাটা এত বেশি বলছি কেন? আ সেই ভারটা আপনাদের উপরেই ছেড়ে দেব। ১ম পর্বে আমরা আলোচনা করব যে কেন আমরা আজকে এই বিষয়টি নির্ধারণ করেছি গণহত্যাকারী ইউনূসের আওয়ামী লীগ নিধনের নীল নকশা। ১ম এই আমি খোকন ভাইয়ের কাছে যেতে চাই। যেহেতু আপনি উম এ এই বিষয়ের উপরে এই সময় ৫ই আগস্ট ২০২৪ পরবর্তী সময় নিয়ে বইও লিখেছেন, সাংবাদিকতা করছেন, বিশ্লেষণ করছেন। আপনি কি ভাবছেন? এই যে যে আ বিষয়টি লিখেছি, এটি কি ভুল করেছি? ধন্যবাদ রোকেয়া আপা এবং আ আমি স্বাগত জানাচ্ছি আ এই আলোচনায় আমাদের প্রদীপ ভাই এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন একদম এই যে গণহত্যাকারী ইউনূসের আওয়ামী লীগ নিধনের নীল নকশা, এটি এই সময়ের মানে প্রেক্ষিতে একটি বাস্তব কথা। এটি বাংলাদেশে হচ্ছে এবং নানাভাবে নানা প্ল্যানিং এর মাধ্যমে নানা ধরনের কি বলে যে শক্তি প্রয়োগ করে নানা ধরনের পলিসি নিয়ে তারা এই হত্যাকাণ্ডটি চালাচ্ছে এবং সেটি আজকে একটার পর একটা আমাদের সামনে ফুটে উঠছে। দেখুন আমরা মানে বাংলাদেশের মানুষ বাংলাদেশি মিডিয়ায় এখন কিছু করতে পারে না, কারণ বাংলাদেশের মিডিয়া পুরোদমে ২০২৪-এর এই ৫ আগস্টের মধ্য দিয়ে মেটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবেই দখল করে নেওয়া হয়েছে, যে সেখানে কি বলবে কি বলবে না, কি বলা উচিত বা বলা উচিত না সেটা নির্ধারণ করে দেওয়া হয় ক্যান্টনমেন্ট থেকে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। সুতরাং বাংলাদেশে প্রতিনিয়ত যা ঘটছে তার মানে মাইনাস 1%ও বাংলাদেশের গণমাধ্যমে আসে না। কিন্তু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা আমাদের বিভিন্ন সোর্স ইউজ করে আমরা অনেকগুলো খবর করার চেষ্টা করি বা করি, মাঝে মাঝে করতে পারছি এবং যা উঠে আসে সেটা নির্মহ মানে ভয়াবহতা শেষ পর্যায়ে এসে যে ঘটনাটি ঘটে সেটি আমাদের কান পর্যন্ত পৌঁছায়। কিন্তু এর চেয়ে ছোট ছোট ঘটনা যেগুলো প্রতিনিয়ত ঘটছে, যেগুলো আমাদের কানে পৌঁছায় না, পৌঁছতে দেওয়া হয় না। কিন্তু বড় যে ঘটনাগুলো, যেমন এই যে আপনি গতকাল যেসব বিষয় নিয়ে কালকের দিনটা সরব ছিলাম আমরা বা মানুষকে আমরা বলতে শুনেছি, দেখেছি যে আমাদের বাগেরহাটের একজন ছাত্রলীগ নেতা, তার পরিবারের উপর যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির গল্পটি যদি আপনি একবার ভাবেন যে তাকে জেল থেকে দিনের পর দিন সে জেলে কারা অভ্যন্তরীণ, তার উপরে অমানবিক নির্যাতন চলেছে, তার ছোট্ট বাচ্চা শিশু যে দুধের অভাবে তার মা দিশেহারা হয়ে গেছে এবং বাধ্য হয়ে একটা পর্যায়ে সুইসাইড করেছে, বাচ্চাকে হত্যা করেছে, হত্যাই বলবো যে মানে বাচ্চাকে সেও নির্মমভাবে, মাকে নির্মম হতে হয়েছে। একটা মা কখন এই ধরনের নির্মমতার পথ বেছে নেয়, এটা ভাবলে আমার তো গা শিউরে দিয়ে হতো, কান্নায় আমার আসলে বুক ফেটে যায়। আমি কালকে সারাদিন আপনার কথা বলতে পারি যে কোন দেশে, কোন পরিস্থিতিতে, কোন রাষ্ট্রে আমার দেশের মানুষ, জনগণ এই মুহূর্তে আছে। মানে একটা রাষ্ট্র একজন আসামি বা কয়েদি, তাকে শেষ পর্যন্ত তার পরিবারের মানে তার সন্তান এবং স্ত্রী লাশটা পর্যন্ত দেখতে দিতে পারে। এর চেয়ে ভয়াবহ নির্মমতা পৃথিবীর ইতিহাসে আর নজির আছে? এটি মানে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? এবং রাষ্ট্র এটা নিয়ে কত ধরনের ছলচাতুরি করছে। তো আপনি মানে এই বিষয়টাতে সবাই এখন জানেন, কিন্তু বিষয়টা অনেকে অনেক বিষয় জানেন না। আমি একটা জিনিস খুব ফলো করছি। আমি এটা নিয়ে যদি মানে সাকসেস হই তাহলে আরো পরে বলবো। কিন্তু আমি এটা নিয়ে একটা গবেষণা করছি যে বাংলাদেশে ২০২৪-এর ৫ আগস্টের পর কারাগারে কত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তাদের উপর কি টাইপের নির্মমতা নেমে এসেছে।
সে ধরনের একটা এভিডেন্স আমার হাতে এসে পৌঁছেছে এবং আমি আরও কিছু কালেক্ট করার চেষ্টা করছি এবং আমি কারামুক্ত কিছু লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি বা করছি এখন পর্যন্ত, এবং কারাগারের মধ্যে যারা আছেন তাদেরকেও বিভিন্ন মানে তাদের কাছ থেকেও বিভিন্ন ইনফরমেশন আমি কালেক্ট করেছি, যেটি শুনলে মানে আপনি আপনার গা শিউরে উঠবে না, মানে আপনি কান্না থামাতে পারবেন না যে একটা মানুষের যে মৌলিক অধিকার, একজন নাগরিকের যে মৌলিক অধিকার, তা বাংলাদেশে নেই। এর মধ্য দিয়ে এই ইউনূস সরকার বাংলাদেশের সংবিধান, আইন কিছুই মানছে না। আপনি এই 2-3 দিন আগে নরসিংদীর কারাগারে একজন মানে মারা গেছেন, তাকে মানে মেরে ফেলা হয়েছে, এবং কারাগারের মধ্যে কি কায়দায় মারা হচ্ছে যে একটা মানুষ অসুস্থ, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, একটা পর্যায়ে সে মারা যাচ্ছে এবং তাকে নাটক সাজিয়ে হসপিটালে নেওয়া হচ্ছে এবং হসপিটাল থেকে তার মৃত্যুটা ডিক্লেয়ার করা হচ্ছে। তো এরকম প্রতিনিয়ত সিরিজ হত্যাকাণ্ড চলছে আদালতে। এবং আমার পরিবারের একজন সদস্য, যদিও উনি মুক্তি হয়েছেন অনেক মানে অনেক কাঠ খড় পুড়িয়ে ওনাকে মুক্তি করা গেছে, কিন্তু উনি আর 1 মাস থাকলেই মৃত্যুবরণ করতেন। তো ওনার পা হাত ফুলে গিয়েছিল, কিডনির রুগী, আমরা পারিনি ওনাকে হসপিটালে থাকতে ট্রিটমেন্ট করা, কারণ সেই সুযোগটুকু জাজরা দেয়নি। ব্যক্তিগতভাবে মানে অনেক জায়গায় যোগাযোগ করেছি বিচার প্রশাসনের, তারা বলেছে যে আমাদের কোনো ইয়ে নেই, কি বলে যে সুযোগ নেই, আমরা চাইলেই কাউকে মুক্তি দিতে পারছি না, চাইলেই কাউকে বিশেষ কোনো ব্যবস্থা করতে পারছি। তো সুতরাং আজকে আপনি যেটা লিখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার নীল যে নকশা ইউনুস করেছে, এটা কিন্তু নতুন করে করেছে তা না, এটি তার মেটিকুলাস ডিজাইনের অংশ, যে অংশের মাধ্যমে জুলাই আগস্ট বাংলাদেশে যে জঙ্গিপনা হয়েছে, সেই জঙ্গিপনার ধারাবাহিকতাই এই হত্যাকাণ্ড। বাংলাদেশ থেকে তাদের একটাই ভয় যে বাংলাদেশের মাটিতে যদি কখনো বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে যাওয়ার সুযোগ হয়, তাহলে তারা অন্তত এই জালিমবাজ সরকার, তাদের যারা দোসর সাঙ্গপাঙ্গ, তাদের কাউকেই আস্ত রাখবে না, তাদের কাউকেই ঠিক থাকতে দেবে না, এবং তাদের ক্ষমতার জন্য, তাদের এই অনিয়ম অবিচারের জন্য তারা এটি নিশ্চিত হয়েছে যে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে। এ কারণেই তারা ধারাবাহিকভাবে এই হত্যাকাণ্ড করছে। আমি যেটা বলছিলাম যে এই নীল নকশা শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ বা বাইরের মানুষকে পুলিশ দিয়ে মব করে হত্যা করা তা না, এটা প্রশাসনিক প্রক্রিয়ায়, রাষ্ট্রীয় প্রক্রিয়ায় কারা অভ্যন্তরে হত্যা করা হচ্ছে, বাড়ি বাড়িতে যে হত্যা করা হচ্ছে, নদীতে লাশ পাওয়া যাচ্ছে, পুকুরে লাশ পাওয়া যাচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, নানা কায়দায় তারা এই নির্মমতা চালাচ্ছে, এই হত্যাকাণ্ডগুলি চালাচ্ছে। সুতরাং আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আজকে যে শিরোনামটি করেছেন, এটি এই মুহূর্তের জন্য এই মুহূর্তের বাংলাদেশের জন্য একদমই পারফেক্ট একটি শিরোনাম। তো আমাদের এই ধারাবাহিক হত্যাকাণ্ডকে যদি মানে আমরা এভাবে আলোচনায় না আনি, এইভাবে যদি জনগণকে না তুলে ধরতে পারি, তাহলে এই হত্যাকাণ্ড কিন্তু চলতেই থাকবে, এটাকে আপনি কোনোভাবেই রোধ করতে পারবেন না। এই জন্যই আমি বলছি যে আপনারা যারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন, এই ধরনের অনুষ্ঠানে আমাদের অন্তত এইসব ইস্যু নিয়ে বেশি বেশি করে আলোচনা করা উচিত। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আপনার ওই কথার সূত্র ধরেই বলি যে রাষ্ট্র কর্তৃক করছে। একটা দেশে বিচ্ছিন্নভাবে কিছু মানুষ জঙ্গিপানা করতে পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে, কিন্তু আমরা দেখছি যে ইন্ডেমনিটি দিয়ে জঙ্গি, সন্ত্রাসী অপরাধীদেরকে পুরস্কৃত করা হলো, এবং রাষ্ট্র কর্তৃক এই তৌহিদি জনতা, মব বাহিনী, তারপরে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা, কি কি সব নামে আমরা দেখলাম যে তারা আওয়ামী লীগের ওপর, বঙ্গবন্ধুর সমর্থক, 1971 সালের সমর্থকদের উপর তারা ঝাঁপিয়ে পড়ছে। যে প্রশ্নটা আমি এখন মহাবারণ প্রদীপ আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছিলেন যে তোমার গ্রামে আশেপাশে আছে, তুমি কি কিছু করতে পারছো, এবং ইন্ডিমনিটি দিয়েছেন। এই সব কিছু মিলিয়ে এক ধরনের নিধন চলছে 5ই আগস্ট পরবর্তী সময়। তো 5ই আগস্টের আগে, 5ই আগস্টের বঙ্গবন্ধু কন্যাকে তার নিরাপত্তার প্রয়োজনে স্থানান্তরিত হতে হয়েছে। তো 5ই আগস্টের ঘটনাটাকে যদি আমরা কোড আনকোড তর্কের খাতিরে, আলোচনার স্বার্থে, বা ধরে নিলাম যে 5ই আগস্ট আগ পর্যন্ত ঘটনাটা সাইড টেবিলে রাখলাম আমরা,
5ই আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যে ধারাবাহিকভাবে গণহত্যা, রেপ, শুধু আওয়ামী লীগের কর্মী না, সাংবাদিক রয়েছেন এবং রাজনীতি করার বাইরের মানুষও রয়েছেন। তাহলে এই হত্যাকাণ্ডগুলো, গতকালকেও বোধহয় নরসিংদীতে একজন সনাতনীকে পুড়িয়ে মারা হয়েছে। তাহলে এই হত্যাকাণ্ডগুলো, এগুলো কি গণহত্যার পর্যায়ে পড়ছে না? এগুলোর জন্য কি তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গণহত্যাকারী বলতে পারি না? তারা যেভাবে মিথ্যার আশ্রয় নিয়ে বঙ্গবন্ধু কন্যাকে গণহত্যাকারী বলছে, বাংলাদেশ আওয়ামী লীগকে হত্যাকারী, সন্ত্রাসী রাজনৈতিক দল বলছে, তো আমরা তো প্রমাণ পাচ্ছি সামনেই। সনাতনীদেরকে গণপিটুনি দিয়ে মেরে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে সেই গণহত্যা, সেই ঘটনাগুলো, এর মধ্যে থানা পোড়া থেকে শুরু করে পুলিশকে পুড়িয়ে মারা থেকে শুরু করে এসবই তো 5 তারিখের পরে। তাহলে এর দায় তো বাংলাদেশ আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু কন্যার ঘাড়ে আসতে পারে না। তাহলে এগুলোর দায়টা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসন, তার এই সকল সমন্বয়কারী নামের যারা আছে, সো কল সেই জঙ্গি বাহিনী, তাদের করছে না? তাহলে তাদের বিরুদ্ধে কি বাংলাদেশের জনগণ মামলা করতে পারে না? জি, অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমি খোকন ভাইকেও ধন্যবাদ জানাই। উনি একটা সামগ্রিক চিত্র তুলে ধরেছেন আরপি স্টেশনের মাধ্যমে। যারা আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই একটু কথা বলতে চাই, যে সেটা হচ্ছে আমরা বলছি যে এই সরকার ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে একটা পার্ট কারাগারে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে। আমি তো দেখছি যে 5ই অগাস্টের পর থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশটা একটা কারাগার হয়ে গেছে। কারাগার কেন হয়েছে দেখেন, মানুষকে যখন কারাগারে নেওয়া হয় তার মধ্যে অন্যতম যে বিষয়গুলো আপনি যদি দেখেন যে চোখে পড়ে, সেটা হচ্ছে ফ্রিডম অফ, মানে হচ্ছে মোবিলিটি বা মুভমেন্ট। আদালতে একটা মানুষের ফ্রিডম অফ মুভমেন্ট থাকে না, তার ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন থাকে না, তার পরিবারের সাথে একটা নির্দিষ্ট সময় পর পর দেখা করতে হয়, কিংবা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বা পুলিশি প্রসিডিউরস মেনটেন করে তার জীবনযাপন করতে হয়। আপনি যদি 5ই অগাস্টের পর থেকে দেখেন, আপনি যেটা বললেন যে একটা জিনিস আমি সাইড টেবিলে নিলাম, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে যারা তর্ক তোলেন, হ্যাঁ আওয়ামী লীগ অন্যায় করেছে, দোষ করেছে, অপরাধ করেছে। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কতজন অপরাধ করেছে? সেই অপরাধগুলি কি প্রমাণিত ছিল? কোনো তদন্ত হয়েছে? বিশ্বমানের তদন্ত হয়েছে? বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে কি প্রকৃত সত্য বের করা হয়েছে? যদি প্রকৃত সত্য বের করা হয়ে থাকে, তাহলে যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি 5ই অগাস্ট থেকে শুরু করে 15ই আগস্ট পর্যন্ত যে নির্বিচারে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, আপনি গণহত্যার কথা বলেছিলেন। আপনি যদি পত্রিকা খুলেন, আপনি দেখবেন 8ই অগাস্ট দৈনিক সমকালে প্রকাশিত তথ্য থেকে গাবতলীতে গণপিটুনি দিয়ে 8 জনকে হত্যা করা হয়েছে। তাহলে সেটা কি গণহত্যা না? আপনি গোপালগঞ্জে যে 7 জনকে গুলি করা হত্যা করা হয়েছে, সেটা কি গণহত্যা না? এবং গণহত্যার যদি আপনি ডেফিনেশনে যান, আমি একটু উদাহরণ নিয়ে আসছি। আপনি যদি কোনো পলিসির মাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে যদি রিপ্রেস করেন, সেটাও কিন্তু গণহত্যার অধীনে পড়ে। আজকে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, দেখেন রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা এটা এক জিনিস, আর একজন মানুষের সাংবিধানিক অধিকার এবং মানবিক অধিকার দুটো কেড়ে নিয়েও কিন্তু গণহত্যার শামিল। আপনি যে জিনিসটা শাহিদুল হক খোকন ভাই বলছিলেন যে আপনার সাদ্দামের ক্ষেত্রে যেটা ঘটেছে, এটা কিন্তু প্রথম না। আমি একদম রেফারেন্স দিয়ে বলতে পারি, কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলার বুরুদি ইউনিয়নের ওনার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ করতেন, ওনাকে কারাগারে নেওয়া হয় এবং এটা 5-6 মাস আগের ঘটনা। ওনার মায়ের মৃত্যুর পর ওনাকে কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়নি, ওনার মাকে কিন্তু দেখতে মুক্তি দেওয়া হয়নি। ঠিক একইভাবে মৃত ব্যক্তি সেই কিশোরগঞ্জের জেলখানায় দেখা করতে গিয়েছিলেন হচ্ছে রুবেলের সাথে। একজন সন্তান তার মায়ের জানাজা করতে পারেনি, একজন মৃত মাকে যেতে হয়েছিল জেলখানায়। এই যে একটা সামগ্রিক চিত্র, আমি যেটা বলছি যে বিচ্ছিন্ন ঘটনা এক জিনিস, সে ধরেন এক জায়গায় পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছে, ক্ল্যাশ হয়েছে, ইন্টারনাল দ্বন্দ্ব হয়েছে, ইন্ট্রা কনফ্লিক্ট হয়েছে, দ্যাটস দ্য টোটালি ডিফারেন্ট থিং। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করছে সেটা হচ্ছে পলিসি ইন্টারভেনশনের মাধ্যমে করছে। আপনি প্রথমে বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে তোমার আশেপাশে কি আওয়ামী লীগ নাই? রাষ্ট্রের একজন, আমরা বলছি অবৈধ, কিন্তু তিনি তো সরকার প্রধান। তিনি যখন তার সন্ত্রাসী বাহিনীকে উস্কে দেন আওয়ামী লীগ হত্যা করার জন্য, আওয়ামী লীগ নিধন করার জন্য, এই যে হত্যা, এই যে অত্যাচার, এই যে নির্যাতন, তার সমস্ত দায় কিন্তু
এই সরকারের পরে। এখন আমি একটা জিনিস আপা আপনাকে বলতে চাই, সরকার বলতে আমরা যে বডিটা বুঝি, আ সেটা শুধুমাত্র যে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের মানে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা ফিচার আছে, আপনি আসিফ নজরুলের কথা বলতে পারেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলতে পারেন, বাণিজ্য উপদেষ্টার কথা বলতে পারেন, রেজওয়ানের কথা বলতে পারেন। সরকারের অংশ শুধুমাত্র এই ১০-১২ টা ব্যক্তি কিন্তু না। আজকে সারা বাংলাদেশে যারা প্রশাসন চালাচ্ছে, যারা বিচার বিভাগ চালাচ্ছে, যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে, এমনকি যারা আজকে বিসিবি, আমি দুঃখের সাথে বলতে চাই যে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের একসময় নামকরা ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন এবং আমি মাঝে মধ্যে ভাবি এই যে লোকটা কিসের হিসেবে, কিসের চিন্তায় তিনি অস্ট্রেলিয়া থেকে এত বড় একটা চাকরি ছেড়ে তাদের মতো একটা অবৈধ সরকারের অপকর্মের সাক্ষী হয়েছেন। আপনি কি মনে করেন না যে ভবিষ্যতে কোনো অপরাধ না করার কারণে যদি সাকিব আল হাসানের বিচার হয়, যদি মাশরাফিকে আত্মগোপনে থাকতে হয়, তাহলে এই অবৈধ সরকারের নির্যাতনের অংশ হিসেবে, গণহত্যাকারী হিসাবে আপনি কি মনে করেন না আমিনুল ইসলাম বুলবুল কিংবা হচ্ছে আসিফ ইকবালের বিচার হবে? আমি তো স্পষ্ট বিচার দেখতে পাচ্ছি। তার মানে কি? এই সরকারের প্রত্যেকটা অর্গানের সাথে যারা জড়িত, আপনি পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, আপনি র‍্যাব বলেন, প্রত্যেকটা সেক্টরের মানুষজন এই গণহত্যার সাথে জড়িত এবং প্রত্যেকে একটা সিনক্রোনাইজড ওয়েতে এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। যেমন আজকে আমি এক জায়গায় শুনছিলাম যে প্যারোলের কথাটা বলা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে যে সাদ্দামের ক্ষেত্রে প্যারোলের আবেদন করা হয়নি। সাদ্দামের পরিবার কিন্তু প্যারোলের আবেদন করেছে। হ্যাঁ। হ্যাঁ, সে আবেদন করেছে। সেই আবেদন করার জন্য কিন্তু হচ্ছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি বা স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে ওনার কিন্তু সরাসরি আপনার আ আদেশ দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই যে তার যে হ্যাঁ, যারা সেই কিন্তু দিতে পারে। কিন্তু আমি আপনাকে একটুখানি যুক্ত করে দেই। আমরা কিন্তু ছাত্রলীগকে যাতে জামিন দেয়া না হয় সে ব্যাপারে কিন্তু আইন উপদেষ্টাকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে এক্সাক্টলি সরাসরি এক নির্দেশ ধরনের দেওয়া হয়েছে। নির্দেশনার কথা মানে সামগ্রিকভাবে বলে দেয়া আছে। বলে দেওয়া তাহলে আছে। সেটি কি কাজ করেছে না? অবশ্যই কাজ করেছে। আমি এটা বলতে চেয়েছিলাম, ধন্যবাদ। আমি উদাহরণটা দিতে চেয়েছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যেন কোনো ধরনের জামিন না হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর ইন্টেন্স ক্রিটিসিজম এর মধ্যে তিনি যেটা বলেছেন যে যারা অপরাধী তাদেরকে যেন কোনো প্রকার জামিন না দেওয়া হয়। অর্থাৎ আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি, এই হত্যাকাণ্ডের দায় শুধু এইটা না। আপনি প্রথমেই রেপের কথা বলছিলেন। আমি একটা পত্রিকার নিউজ পড়ছিলাম। গত ১ বছরে ৯,০০০ রেপ কেস হয়েছে থানাগুলোতে। এটা হচ্ছে রিপোর্টেড। তার মানে কতগুলো আপনি একটু জিনিস দেখেন। আপনি যদি খোকন ভাই সাংবাদিক, আপনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমি ছোটখাটো গবেষণা করি। বাংলাদেশে অসংখ্য রেপ আছে যেগুলো হচ্ছে এক্সপোজড হয় না, যেগুলো আনরিপোর্টেড থাকে বিকজ অফ ফ্যামিলি অনার, ডিগনিটি এন্ড প্রেস্টিজ। সেই মেয়েটার বিয়ে হবে কি হবে না, পারিবারিক সম্মান, আত্মসম্মানবোধ, সামাজিক চাপ, স্টিগমা, তার এন্টায়ার মানে ফ্যামিলির মান সম্মানের ব্যাপার মান দাঁড়িয়েছে। সম্মান। হ্যাঁ, তাহলে আপনি একটু ধরে নেন যে কি পরিমাণ নারী বা শিশুর হচ্ছে যৌন নির্যাতনের শিকার হয়েছেন বা রেপের শিকার হয়েছেন, তারা হচ্ছে সেগুলা রিপোর্ট করেনি। অর্থাৎ এই সরকারের প্রত্যেকে আমি বলব যে এই যে খোকন ভাই বলছিলেন যে দেখেন, এইটা আমার একটা অ্যানালাইসিস যে এটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ধ্বংস করা হয়েছে। জেলা উপজেলায় ধ্বংস করা হয়েছে এবং দেখেন যে সামনে যে আমরা যে সাজানো নির্বাচনটা দেখছি এবং সেই নির্বাচনের সমস্ত কিছু যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ডিজাইনে করতে পারেন, জামাতকে ক্ষমতা আনতে পারেন, তিনি হচ্ছে সুপ্রিম হেড হতে পারেন, যেটা আমরা যদি বলি যে কনস্টিটিউশনালি হেড অফ দ্য গভর্নমেন্ট, আপনি যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের কথা যদি বলেন, মানে পাকিস্তানকে ফলো করে পাকিস্তানকে ফলো করে, হ্যাঁ, আপনি দেখবেন যে হচ্ছে যে এই তৃণমূল পর্যন্ত, আমি একটু এক্সটেন্ড করে বলতে চাই, তারা যে ধাঁচে আগাচ্ছে, শুধুমাত্র আওয়ামী লীগ নিধন নয়, ভবিষ্যতে আরো কিছু রাজনৈতিক দল নিধনের শিকার হবেন, যারা হচ্ছে গত 18 মাস ধরে ক্ষমতার লোভে এই অবৈধ সরকারকে স্বীকৃতি দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ। এবার একটুখানি আমি যারা একটু সচেতন, প্রোগ্রেসিভ, বড় কথা বলেন, সমাজে আমরা বিভিন্ন সময় কথা বলতে দেখেছি, আমি নাম মেনশন করে বলতে চাই। একজন গানের শিল্পী শায়ান, তিনি খুব গর্বিতভাবে একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমি জুলাই যোদ্ধা, আমি ডিবি অফিসে ছিলাম, কাজে এখন 5,000 6,000 মানে অনেক দুর্নীতি বা কোনো অন্যায় করলে সেটা কোনো সমস্যা নয়, সেটাতে 7 খুন মাফ।
তো একজন আমি এই সায়ানকে উদাহরণ হিসেবে এই জন্যই বলছি, আমরা জানি কিশোর গ্যাং কি করতে পারে, আমরা জানি জঙ্গি সন্ত্রাসী কি হতে পারে, তাদের সম্পর্কে কিন্তু আমাদের এক ধরনের আমরা জানি পত্রপত্রিকায় লেখালেখি, কিন্তু একজন সংস্কৃতি কর্মী কেমন হতে পারেন সেটা কিন্তু আমরা কখনো এভাবে ভাবি না। কাজে আমাদের সামনে যখন সায়ানকে আমরা এভাবে কথা বলতে দেখি বা অন্যদেরকে যখন দেখি যে এই ধরনের আচরণ, এই ধরনের কথা, এই ধরনের ইন্ডিমনিটিকে, এই বিষয়গুলোকে অনেক মানে জুলাই যোদ্ধাদেরকে বীর যোদ্ধা হিসেবে গ্রহণযোগ্যতাটাকে ভীষণ বড় করে দেখছে শিল্পীরা, সংস্কৃতি কর্মীরা, তখন আমি একটু আতঙ্কিত হই। তখন আমার কাছে ভয় হয়, আমার জঙ্গিদেরকেও এতটা ভয় হয় না। শাহিদুল হাসান খোকন। দেখুন আপায়, এরা তো আসলে জুলাই আগস্ট এই যে সন্ত্রাসবাদ, যে জঙ্গি হামলার ঘটনা বাংলাদেশে ঘটেছে এবং যার মধ্য দিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে একটি অবৈধ বিদেশি প্রভুদের একটি দল, মানে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে। এই ঘটনাগুলোর সঙ্গে এই যে যাদের কথা আপনি বললেন, এই শ্রেণী কিন্তু সম্পৃক্ত ছিল এবং তারা সেটা আপনি আজকে মানে আপনার আমার বলার বিষয় না, আমাদের বলার বিষয় না, এটা তারাই প্রমাণ করেছে। যেমন এই যে এই সরকারের একজন সার্কাস উপদেষ্টা আছে, মোস্তফা সরোয়ার ফারুকী, সে নিজেই বলেছে যে 2011 সাল থেকে সে মার্কিন এম্বাসিতে এসব নিয়ে, এখন তো আর বলতে দ্বিধা নেই, এই এম্বাসির নাম উল্লেখ করেই বলেছে যে তার একদিনের জন্য সে উপদেষ্টা হয়ে গেছেন বা সে কাউকে কনফারেন্স করে উপদেষ্টা না, যেটা তার মানে কি বলে যে তার কাজের প্রাপ্তি বা ফল, যে সে বলেছে 2011 সালে কাকে কাকে নিয়ে কিভাবে মার্কিন এম্বাসিতে এই সরকার উৎখাতের বা রাষ্ট্র দখলের, অবৈধভাবে দখলের পরিকল্পনা তারা করেছে, সেটা কিন্তু ফারুকী নিজের মুখেই বলেছে। এবং ইউনুসের ম্যাটিকুলাস ডিজাইনের যে বক্তব্য, এই যে ছাত্রদের রেল পোড়ানো, বিটিভি ভবনে আগুন দেওয়া বা অন্যান্য স্থাপনা জ্বালিয়ে দেওয়া, এগুলো তাদের স্বীকারোক্তি, কিভাবে পুলিশ মারা হয়েছে, কিভাবে থানা লুট করা করেছে, সবাই কিন্তু যার যার জায়গা থেকে স্বীকারোক্তি নিয়েছে। তার মানে একটা সংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে জুলাই আগস্ট সন্ত্রাস চালিয়েছে। এটা তো আপনাকে প্রমাণ দেওয়ার জন্য আদালতে লাগবে না, সাক্ষীর দরকার নেই, এটা তারাই স্বীকার করেছে। এবার আপনি যাদের কথা বলেছেন তারা হয়তো অস্ত্র হাতে তুলে নেয়নি, আগুন দেয়নি, কিন্তু এই মেটিকুলাস ডিজাইনটাকে বাস্তবায়ন করতে জনতাকে তারা সংগঠিত করেছে। কিভাবে? ভুলভাল তথ্য, ভুলভাল যেমন এই যে আপনি একজনের নাম বলেন, আমি আরেকজনের নাম বলি, আজমেরি হক বাঁধন, সে যেভাবে কান্নাকাটি করে বৃষ্টিতে ভিজে গাটা দেখিয়ে যেভাবে বাংলাদেশের মানুষকে প্রলুব্ধ করেছিল, উপভোগ করেছিল, আপনি কি ভুলে গেছেন? তার কান্না এখন কোথায়? ওই যে ঢাকা ইউনিভার্সিটির যে ম্যাডামের বুক কাঁপে না, আসমান কাঁপে না, জমিন কাঁপে না, এখন কোথায়? এখন কাঁপছে না? যে একজন 9 বছরের বাচ্চা তার মা দুধ কিনে দিতে পারে না এই বলে সুইসাইড করলো তাকে নিয়ে, এখন তো তাদের কোনো বিবৃতি নেই। তো এই যে যাদের কথা বলছেন সায়ান, তার তো এখন প্রতিবাদী গান নেই। সে এত প্রতিবাদী গান লিখে, সে যে সারাক্ষণ এই জঙ্গি ইউনুসের দালালি করে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বলা হচ্ছে বেশ্যা। জামাতের নেতারা প্রকাশ্য জনসভায় বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে মাদকের ছিল, মানে কি বার ছিল আর বেশ্যাবৃত্তি হতো, আর সেখানে সবাই চুপচাপ আছে, কেউ তো একটা প্রতিবাদ করছে। একটু যুক্ত করে দেই আপনার, সেটা হচ্ছে ধানমন্ডি 32 যখন তারেক রহমান আসলেন, বড় সমাবেশ করলেন, ওরকম কদিন আগে পরে ধানমন্ডি 32 ভাঙতে ভাঙতে এক যুবক বলছিল এটাকে পতিতালয় বানাবে। জামাতের আমিরদের মধ্যে বলছিল যে গনিমতের মাল আওয়ামী লীগের পরিবারের মেয়ে, পরিবারের সদস্য, মহিলারাই বলেছিল, নারীরা। তারপরে হচ্ছে যে কালকের ব্যাপারটি দেখুন, আমি কালকে একজনকে মজা করে বলছিলাম যে শেখ হাসিনা বললেন তুমি মানে রাজাকারের নাতিপুতিদের চাকরি দেব, তো ঢাকা ইউনিভার্সিটির এই প্রগতিশীল এই কথিত বামপন্থীরা বা এই জঙ্গিরা সবাই মিলে যে বলা হলো আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, তো আজ তোরা মিছিল করছিস না কেন যে তুমি কে আমি কে, বেশ্যা বেশ্যা, এটা মিছিল করছিস না কেন? এটা তো করতে পারতি। তাহলে আওয়ামী লীগ শেখ হাসিনা বললে তোদের অনেক লাগে, কিন্তু তারা তো বাস্তবটাই বলে। তোরা তো আজকে স্বীকার করেছিস, আজকে 2024 সালের 5 আগস্টের পর তোরা নিজেদেরকেই প্রমাণ করেছিস যে তোরা রাজাকার।
তোরা পাকিস্তানি, তোরা আজকে পাকিস্তানের সাথে সুসম্পর্ক, পাকিস্তানের সঙ্গে কালচারাল এক্সচেঞ্জ, পাকিস্তানের সাথে ক্রিকেট শেয়ার, পাকিস্তানের সঙ্গে আর কি বলবো, যে বাজেভাবে বলতে হয়, আপনার অনুষ্ঠান অনেকে দেখছেন, যে বেড শেয়ার পর্যন্ত তোরা করে পাকিস্তান অ্যাম্বাসিডরকে তাড়িয়েছিস বাংলাদেশ থেকে। সুতরাং এখন তোদেরকে তো আমাদের রাজাকার প্রমাণ করা লাগেনি, তোরা নিজেরাই বলছিস, তোরা নিজেরাই প্রমাণ করে দিয়েছিস তোরা রাজাকার। কিন্তু এখন যেটা আপনি বলছেন, যে এই যে সাংস্কৃতিক অঙ্গনে যারা এই জুলাই আগস্ট এই সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিল, তাদের চরিত্র উন্মোচন হয়ে গেছে, কে কয় টাকা পেয়েছে, কেউ কেউ বেরিয়ে যে এখন প্রতিবাদী হয়ে উঠছে। সায়ানরা হয়তো লজ্জায় ঘৃণায় পাচ্ছে না, যে কথাটি মূল কথা, যে দেখেন আমরা কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে প্রচুর, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি প্রচুর সমালোচনা করেছি, আমি হেফাজত নিয়ে সমালোচনা করেছি, যে এই হেফাজত একদিন এই আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি যখনই মৌলবাদী শক্তির উত্থান দেখেছি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বলে যে রাজু ভাস্কর্য নিয়ে তারা কথা বলেছে, যখনই সুপ্রিম কোর্টের ভাস্কর্য নিয়ে তারা কথা বলেছে, যখনই ধুলাই পাড়ের বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা করতে দেয়নি, তখনই আমি বলেছি যে এই বাংলাদেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনি যদি আমার আমি কিছুই ডিলিট করিনি, আমার ফেসবুকে সব আছে, আমি মাঝে মাঝে দেখছি সেগুলো, কষ্ট দূর করছি, যে আমরা তো বলেছিলাম শোনেনি আমাকে। কিন্তু বাস্তবতাটা তো তাই, যে আমরা কিন্তু তখন বলেছি, আমরা এমন না যে আমরা নতুন করে রাষ্ট্র ধ্বংসের বিরুদ্ধে কথা বলছি। রাষ্ট্র ধ্বংসের জন্য যতগুলো উপাদান আছে তার বিরুদ্ধে আমরা কিন্তু সবসময় কথা বলেছি। শুধু আমি বলেছি না, আওয়ামী লীগের অনেক লোক বলেছে, যারা আওয়ামী লীগকে সমর্থন করে বা আওয়ামী লীগ ঘরানার লোকজন বলেছে। কিন্তু যে কোনো কারণে ভুল না হলে তো মানুষের প্রায়শ্চিত্ত করতে হয় না। আমরা ভুল করেছি বা আওয়ামী লীগ ভুল করেছে, সরকার ভুল করেছে, তার প্রায়শ্চিত্ত আমাদেরকে করতে হচ্ছে। কিন্তু এরা কি করছে? এরা জেনে শুনে বুঝে একটা দেশকে জঙ্গিদের হাতে তুলে দিল। সেই দেশটাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত, 2 লক্ষ মামুজের ইজ্জতে অর্জিত বাংলাদেশটাকে তোরা পাকিস্তানের হাতে তুলে দিলি, তোরা পাকিস্তান পন্থার দিকে ঠেলে দিলি। এখন তো তোদের লজ্জা হওয়া দরকার, তাও তোদের লজ্জা হচ্ছে না। আজকে আপনি মানবাধিকারের কথা বললেন, তাদের প্রতিবাদ প্রতিরোধের কথা বললেন। আজকে সাদ্দামের 9 বছরের বাচ্চার জন্য শহীদুল আলমের কষ্ট হয় না, 9 মাসের বাচ্চার জন্য, অথচ সে গাজায় মানে কি বলে যে গাজার নিপীড়িতদের জন্য ফিলিস্তিনি রুমাল বেঁধে জাহাজ যাত্রা করতে পারে, অথচ বাংলাদেশের বাগেরহাট তার নজরে যায় না। আজকে সায়ানদের গান লিখতে মন চায় না, আজকে রাস্তায় দাঁড়িয়ে তারা বলতে পারে না যে একটা ছোট্ট শিশু, একটা অবুঝ শিশু, একটা দেব শিশু কেন মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। একটা রাষ্ট্রের দায়িত্ব মানুষের মানবাধিকার, প্রদীপ ভাই আইনের লোক, আইন নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, উনি ভালো বলতে পারবেন যে সাংবিধানিক দায়িত্ব একটা মানুষের জামিন পাওয়া। আপনি আইন করছেন না, অথচ আপনি নির্দেশনা দিয়ে, মানে কি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আপনি পুরো বিচার প্রশাসন, পুলিশ প্রশাসনকে পুরো জিম্মি করে আপনি তার সাংবিধানিক অধিকারটাকে ক্ষুণ্ণ করছেন। তার মানে রাষ্ট্র কি আছে? রাষ্ট্র নেই। এখন যা আছে এই কাঠামোটাকে আপনি বলতে পারেন একটি সন্ত্রাসী কাঠামো, একটি জঙ্গি কাঠামো, সেটাকে সংবিধান তারা মনে মনে ভাবছে, ক্ষমতার জন্য তারা সংবিধান আঁকড়ে বসে আছে, সংবিধানকে তারা মূল্য দিচ্ছে, কিন্তু কাজের জন্য এই যে আওয়ামী লীগ নিধন বলেন, এই নির্যাতন বলেন, মানবাধিকার লঙ্ঘন বলেন, তার জন্য ওরা সংবিধানের কোনো অধ্যায়কে ওরা মানছে না। এবং আজকে যারা এই রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত আছে, তারা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন অঙ্গনে দেখবেন যে আইন বিচারের জন্য একজন লাঠিয়াল নিয়োগ করা হয়েছে, সংস্কৃতি প্রেমীদের জন্য, সংস্কৃতি অঙ্গনের জন্য একজন লাঠিয়াল, এভাবে প্রত্যেকটি সেক্টরের জন্য। যেমন এই কিছু উপদেষ্টা তৈরি করা আছে, যেমন এই যে একজন বলেছেন যে পদ্মা সেতুর জন্য নাকি 21 টাকা কেজিতে চালের দাম বেড়ে গেছে। তো প্রত্যেকটা সেক্টরে তারা কিন্তু, আপনি যদি মনে করেন যে না এরা উড়ে এসে জুড়ে বসে গেছে, তা না, এটা মেটিকুলাস ডিজাইন করে এদেরকে বসানো হয়েছে যে কাকে কোথায় বসালে কোন কথা তার মুখ দিয়ে আসবে। এই যে ফারুকি, যেই সংস্কৃতি অঙ্গনে যারা তাকে হেল্প করছে, সায়ান বা এই আজমেরি হক বাদন বা ওই যে আরেকটা মেয়ে, এরকম অনেকেই আছে, তারা কেন করছে? তারা তো ডলার কামিয়েছে জুলাই আন্দোলনের নামে, আর এখন যেটা করছে তারা এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, সেটাও কিন্তু পয়সার জন্য দিচ্ছে। নাহলে দেখেন আপনি জুলাই গণহত্যার কি বলে ওটাকে, যে তাদের ভাষায় আর কি, জুলাই জাদুঘর করা হলো কোথায়? গণভবনে। গণভবনকে জুলাই জাদুঘর করা, এটা কি সাংবিধানিক মানে কাঠামোর মধ্যে পড়ে? এটা কি বাংলাদেশের সংবিধান সাপোর্ট করে? এটি তো বাংলাদেশের মানে পুরোপুরি সংবিধানের লঙ্ঘন। একটি রাষ্ট্রীয় স্থাপনাকে আপনি অবৈধভাবে
দখল করে, নিয়ম না করে, কারণ এই ধরনের স্থাপনা যদি আপনাকে কোনো রকম পরিবর্তনও করতে হয়, তাহলেও কিন্তু আপনাকে পার্লামেন্টে যেতে হবে। এখনো পার্লামেন্ট কোথায়? এই সরকারের বৈধতাটা কোথায়? এরা কোন বৈধতার বলে, কোন শক্তির বলে আজকে এই টাইপের কাজ করছে? সুতরাং আজকে আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে সায়ান বা আজকে এই সাংস্কৃতিক অঙ্গনের যারা আজকে এই সরকারের সঙ্গে কাজ করছে, এদেরকে আপনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সাংস্কৃতিক মনা বা সাংস্কৃতিক লোক বলার কোনো সুযোগ নেই। আর এরা সবাই জঙ্গি। এরা উপরে সাংস্কৃতিক চর্চা করে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজেদেরকে পরিচয় দেয় শুধুমাত্র এদের রুটিরুচির জন্য, কিন্তু প্রকৃতপক্ষে এদের মনে জঙ্গিবাদ, এরা জঙ্গিবাদী মতাদর্শের লোক এবং সেই আদর্শ বাস্তবায়ন করছে ওরা এখন, যে কারণেই ওরা আজকে আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ শুধু না, আপনি বললেও এদের কোনো কষ্ট হবে না, কষ্ট হয় না। কারণ এদের কষ্ট হবে যদি টাকার টান পড়ে, যদি সরকার ওদের টাকাটা বন্ধ করে দেয়, ওদের সুযোগ সুবিধাটা বন্ধ করে দেয়, তাহলেই ওদের কষ্ট পড়বে, কষ্টের টান পড়বে। সুতরাং এই যে আপনি বারবার আমি একটা জিনিস বলি যে আপনি হঠাৎ করে কেউ এসে এই সরকারের সাথে সন্ত্রাস জঙ্গিবানায় যোগ দিচ্ছে না। এটা প্রত্যেকটাই জুলাই আগস্টের আগে দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন হচ্ছে। এই যে আজকে একটু আগে আমি এটা খবর দেখছিলাম আপনার শোতে বসার আগে, যে নির্বাচন কমিশনের সচিব বলেছেন ভোট গুনতে অনেক সময় লাগতে পারে। কেন? ভোট গুনতে বাংলাদেশে সারা জীবন দেখে এলাম, মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে সকাল থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত ভোট হয়, রাত 8টার মধ্যে আমরা ফলাফল দেখলাম। এবার কেন? কারণ ভোট গুনতে যে লেট হবে, দেরি হবে অনেক, এটা আমরাও জানি, কারণ ভোটই তো গোনা হবে না। এদেশে তো ভোট হবে কিন্তু ভোট তো গোনা হবে না। সুতরাং এটাকে আমরা কোনোভাবেই, কোনো ঘটনায় কারো সম্পৃক্ততাই এই সরকারের সঙ্গে বিচ্ছিন্ন ঘটনা, সাংস্কৃতিক অঙ্গন বলেন, ক্রিয়া অঙ্গন বলেন, বাণিজ্যিক অঙ্গন বলেন, অর্থনীতি বলেন, যে কোনো অঙ্গনে যারাই আজকে এই সরকারের সঙ্গে কাজ করছে, তারা প্রত্যেকেই মেটিকুলাস ডিজাইনের পার্ট এবং প্রত্যেকেই জেনে বুঝে শুনে এই পথে নেমেছে বাংলাদেশটাকে ধ্বংস করার মিশনে। একেবারে অনেক ধন্যবাদ। এবং এর সাথে আমি একটু যুক্তই করি, সেটা হচ্ছে যে অনেকে এখন আবারও সাধারণ মানুষকে প্রতারিত করবার জন্য, আবারও তাদেরকে সেই হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনেকেই হ্যাঁ ভোটের অ্যাম্বাসেডর হয়েছে। দেশের সাথে আবারও প্রতারণা, সংবিধানের সাথে আবারও প্রতারণা করবার জন্য আবার মনে হয় আরেক লট ডলার, পাউন্ড এসব এসেছে আর কি। যাই হোক, যে কথাটি আবার বলতে চাই এখন, সেটি হচ্ছে যে আমরা দেখছি একটা জিনিস, সেটা হচ্ছে যে এই সংস্কৃতি কর্মীদের বাইরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তার সাথে যারা আছে, তারা প্রত্যেকেই হ্যাঁ ভোটের জন্য, নির্বাচনের জন্য নেমে গেছে। এবং সেই নির্বাচনের না দিলে কি হবে, রাষ্ট্রের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারটা এরকম তার লোকজনের, যে হ্যাঁ ভোট না দিলে মাইর খাবেন, আর জামাতের কথা হচ্ছে হ্যাঁ ভোট দিলে, যদি হ্যাঁ ভোট দেন মাইর দিব না, জান্নাতে যাবেন। অর্থাৎ আপনার বাঁচা মরাটা সব এখন ওদের হাতে। আপনি বেহেশতে যাবেন না দোজখে যাবেন সেটাও ওরা লিখিয়ে দিবে প্রেসক্রিপশন। অর্থাৎ আপনি বেঁচে থাকতে ওদের সিদ্ধান্ত, আপনার মৃত্যুর পরের ঠিকানাও ওরাই নির্ধারণ করে দিতে চায়। অর্থাৎ জীবন মরণ, বাংলাদেশ, সংবিধান, ইসলাম পর্যন্ত ওদের হাতে বন্দী। সেরকম একটি বন্দী, একটি উগ্র, একটি অন্ধকারাচ্ছন্ন এই মৌলবাদ গোষ্ঠীর লোকজনের সাথে আমাদের শিক্ষক, আমাদের সাংবাদিক, আমাদের কবি, সাহিত্যিক, আমাদের গণমাধ্যম ব্যক্তিত্বরা, আমাদের অভিনেতা অভিনেত্রীরা যুক্ত আছেন। আবার একটা বড় অংশ নিশ্চুপ আছে। সমাজ কি শুধুমাত্র নষ্টদের কারণে ধ্বংস হয়? নিশ্চুপদের কারণেও হয়। কিন্তু সাধারণ জনগোষ্ঠীরা নিশ্চুপ নেই। একেবারেই যিনি রিক্সা চালান তিনি কিন্তু বলে যাচ্ছেন কথা। আমরা দেখলাম একজন নারী হ্যাঁ ভোটের পক্ষে না, নির্বাচনের পক্ষে না বলাতে তাকে প্রকাশ্যে লাথি মেরে তাকে নির্যাতন করা হচ্ছে। এরকম একটি অবস্থায় আমরা আমাদের মানুষদেরকে কি বলতে পারি? আমরা মানুষদেরকে এখান থেকে কি করে উদ্ধার করতে পারি? জি, ধন্যবাদ আপনাকে আপা। আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি খোকন ভাইয়ের সাথে একটা বিষয় একটু যুক্ত করতে চাই, যদি কিছু মনে না করেন। নিশ্চয়ই। সেটা হচ্ছে সায়ানের ব্যাপারে কথা হচ্ছিল। আমরা যেটা দেখেছি, সায়ান
আমরা শিল্পী বলতেই তো বুঝি যে মুক্তমনা, মুক্ত চিন্তার মানুষ, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ এরকম একটা ধারণা থাকে। যে জিনিসটা কিন্তু আপনি সায়ন গত ১৬টা বছর ক্যারি করেছে। আপনি যদি তার পোশাক দেখেন, তার চুল কাটা দেখেন, জেস্চার দেখেন, পশ্চার দেখেন, এই জায়গাটাতেই মানুষ বিভ্রান্ত হয়েছে। আমি যে তথ্যটা দিতে চাই যে যারা প্রোগ্রামটা দেখছেন, আমরা কি জানি যে সায়ানের পরিবার কি, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, আসলে কার কি লাগে সে? আমি যদি ভুল না করি, সায়ান হচ্ছে ফেরদৌস ওয়াহিদের ভাইস্তি, হ্যাঁ? আম যিনি হচ্ছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য লিজেন্ডারি হচ্ছে যে যিনি হচ্ছে ব্যান্ড সঙ্গীত প্রতিষ্ঠা করেছিলেন আজম খানের সাথে, পিলু মমতাজের সাথে। তো ফেরদৌস ওয়াহিদ ১৯৮০ সালের পরে ওনার বা ওনার পরিবারের ভূমিকা কি? তিনি কি জিয়া রহমানের কি তাবেদারি করেননি? জিয়া রহমান যখন সাংস্কৃতিক বিপ্লবের কথা বলে সাংস্কৃতিক কর্মীদের ঢোল, তবলা, অন্যান্য বাদ্যযন্ত্র তার লোকজন লাথি মুষ্টা দিয়ে ফেলে দিয়ে কিছু দালালদেরকে তিনি যুক্ত করলেন। তার মধ্যে কিন্তু ফেরদৌস ওয়াহিদ একজন আছেন। আমরা ফেরদৌস ওয়াহিদকে সম্মান করি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে। উনি অনেক কিছুতেই সমালোচনার ঊর্ধ্বে। আমি এই জিনিসটা শুধু দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা যাদেরকে দেখেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, তাদের একটা শক্ত পারিবারিক লিগেসি আছে। আমি একটা কথা না বলে পারছি না একটু। আমি দুজনকেই একটা কথা একটু তথ্য দিতে চাই দর্শকদেরও। ফরিদা পারভিন আমাদের সেই লালন সম্রাজ্ঞী, লালনের মানে আমাদের প্রাণের একটা মানুষ। উনি যখন মারা গেছেন আমি মানে অনেক কেঁদেছি ওনার জন্য। আমি এত পছন্দ করি। এবং ৫ আগস্ট পরবর্তী সময় লালনের অনুষ্ঠান, লালনের আখড়া সবকিছুর উপরে কি পরিমাণ নিপীড়ন নির্যাতন হয়েছে সকলেই জানেন। ফরিদা পারভিনের ছেলে নাকি ভোটের অ্যাম্বাসেডর হয়েছেন। জি বলুন। জি জি জি, এটা আমিও দেখেছি। আমাদের অভিনেত্রী চুমকি, সরি চমক সহ আরো অনেকে দেখছি ভোটের অ্যাম্বাসেডর। হ্যাঁ, চমক তো চমক তো একদম জঙ্গিদের সহযোগী, পার্টনার। হ্যাঁ, সহযোগী। পার্টনার। একটা জিনিস তার হচ্ছে যে মানে তার যে সরি প্রদীপ ভাই, তার যে কর্মকাণ্ড চমকের, আমি দিনের পর দিন, এবং সে যে কতটা ডিসপ্রেড, সে যে আওয়ামী লীগ বলতে কতটা বিক্ষুব্ধ, সে মুক্তিযুদ্ধকে নিয়ে সে যেভাবে কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে যেভাবে কথা বলে, আমার কাছে মনে হয় যে সে তার মানে কি বলে যে মানে ডলারের পরিমাণ এত বেশি নিয়ে নিয়েছে যে সে আসলে নিজেকে আর সামলাতে পারছে। মানে আমি তাকে ফলো করি না, কিন্তু আমি অনেকেই আমাকে তার এই যে ফেসবুকের স্ট্যাটাস স্ক্রিনশট পাঠায়, তা আমি এগুলো দেখি যে কি ভয়াবহ একটা অবস্থা। মানে আপনি কল্পনা করতে পারবেন না, যে আপনি জানি না আপনি ফলো করেন কিনা তাকে, কিন্তু তার চলে আসে এখন এসব চলে আসে মানুষ বিভিন্ন কাজে। কিন্তু একটা অভিনেত্রীর মধ্যে দেশত্ববোধ, দেশপ্রেম সেটি থাকতে, মানে সে মনে হলো যে মানে তাকে আপনি বলছেন হ্যাঁ ভোটের অ্যাম্বাসিডার, সে তো জামাত ইসলামের অ্যাম্বাসিডার। কোনো অভিনেত্রী, কোনো সংস্কৃতিমনা লোক জামাতের অ্যাম্বাসিডারই করতে পারে? কিন্তু চমক সেটা করছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ শাহিদুল ভাই। আসলে এই জায়গাতেই কনফ্লিক্টটা, যে একজন সাংস্কৃতিক কর্মীর আইডিওলজির সাথে একটা উগ্রপন্থা আইডিওলজি মিলতে পারে, এটা আসলে চিন্তার বিষয়, গবেষণার বিষয়। আজমির হক বাঁধন তার একটা সাক্ষাৎকারে বলেছেন যে তিনি তখন আওয়ামী লীগ করেছেন, ওনার একটা কোর্টের ভার্ডিক্ট তার পক্ষে নেওয়া দরকার ছিল, সেটা হচ্ছে সন্তানের জাজমেন্ট যেন বা ভার্ডিক্টটা যেন তার দিকে যায়, সেই স্বার্থে তিনি আওয়ামী লীগ করেছেন। সুতরাং বাংলাদেশের মানুষ আস্তে আস্তে সকল সত্যগুলো জানতে পারছে। আমি ফিরছি আপনার উত্তরে, যে আসলে আমরা বাংলাদেশের মানুষকে কি বলতে পারি। বাংলাদেশের হচ্ছে যে আসলে কি বলবো, বাংলাদেশের মানুষ এতটাই ধর্মপরায়ণের চাইতে বড় কথা হচ্ছে ধর্মভীরু, বা ধর্মভীরুও না, আমি বলবো যে একটু ধর্মীয়ভাবে একটু পাগল প্রায়। আমি কথাটা কেন বললাম, যে দেখেন বাংলাদেশের মানুষ বরাবরই যেটা বলা হয় যে বাংলাদেশ দুর্নীতি করেছে টপ টু বটম। আমি এর আগে একবার জিজ্ঞেস করেছি, বাংলাদেশের এই 16 কোটি মানুষের মধ্যে একটা মানুষ আপনি দেখাতে পারবেন যে কারো সন্তান বা কারো পিতা অপরাধ করার পরে সেই পরিবারের একজন বলে আদালতে দাঁড়িয়ে যে আমার বাবা, আমার মা বা আমার সন্তান অপরাধ করেছে, আমি তার শাস্তি চাই? যে মানুষটা সরকারি অফিসার, তার বেতন 50,000 টাকা, তার 500 কোটি টাকার বাড়ি আছে, তাকে প্রধান অতিথি বানানো হয়, তাকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হয়, এবং তাকে নিয়ে সোসাইটি গর্ব করে। বাট যে মানুষটা সৎ, সে মানুষটাকে নিয়ে সোসাইটি গর্ব করে না। আপনি খোকন ভাইয়ের প্রাচী আপনি একটু তুলনা করে দেখবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি একটা প্রোগ্রামে যায় আর সামান্য একজন
এসআইও না, তিনি যদি একটা প্রোগ্রামে যান, সমাজ কাকে কদর করে বেশি? যার টাকা আছে, পাওয়ার আছে। আমি এই প্রশ্নটা কেন করলাম? দুর্নীতির সাথে ধর্মের একটা রিলেশন আছে। আমরা জানি যে মধ্যযুগের পূর্বে কিন্তু রাজনীতিতে ধর্মের কিন্তু প্রভাব ছিল না। মধ্যযুগে বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোতে যখন হচ্ছে রাজারা অধিকাংশ মাত্রায় যখন দুর্নীতিবাজ হয়ে গেলেন, তখন তারা কি করলেন? এই যে আমরা এখন পোপ বলি না, পোপতন্ত্রের কথা বলি, সেটা কিন্তু মেডিভেল এরিয়াতে আসছে। তখন রাজারা এত বুদ্ধিমান, কারণ তাদের তো সব জায়গাতেই বিচার করার জন্য একজন কাজী লাগতো। হুম? তারা খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে তখন তারা বিচার কার্যে আস্তে, আস্তে ধর্মীয় ব্যক্তিদেরকে যুক্ত করতে থাকেন। যুক্ত করার কারণটা হচ্ছে যখন বিচারের যখন রায় দেওয়া হয়, সেই রায়টা কিন্তু ভ্যালিডেট করা হয় হচ্ছে একজন ধর্মীয় ব্যক্তি দিয়ে। ঠিক একইভাবে রাজনীতিতে ধর্মের উত্থান কিন্তু সে মধ্যযুগ থেকে শুরু হয়েছে, এখনো কিন্তু আছে। এখন যদি আপনি বাংলাদেশের মানুষের বা সোসাইটির যদি চরিত্র বিশ্লেষণ করেন, গত ১ বছরে কত হাজার মানুষ কোটিপতি হয়েছেন। আপনি কি কোটিপতি হয়েছি? না, আমরা তো কোটিপতি হইনি। আমরা তো শপতিও না, হাজারপতিও না। মানে খোকন ভাই, মানে মাস শেষে গেলে তো আমাদের সংসার চলে না। তাহলে কি হয়েছে? এই যে বাংলাদেশের মানুষ একদিকে হচ্ছে দুর্নীতি করে, এবং দুর্নীতির মাত্রাটা দেখবেন গ্রামগঞ্জে যদি দেখেন, গ্রামের মানুষ আমার উপর রাগ করতে পারেন। দুর্নীতির মাত্রাগুলো খুব ছোট, ছোট, কিন্তু সেটাও দুর্নীতি। কারো ক্ষেতের আইল ফুটো করে দিয়ে বোরোর পানি নিয়ে যাওয়া, কারো গাছ কেটে দেয়া, লাউ গাছ কেটে দেয়া, এগুলোও কিন্তু দুর্নীতির অংশ। অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, বাংলাদেশের মানুষের মধ্যে দুর্নীতি এবং রিলিজিয়ানের একটা চমৎকার সেতুবন্ধন আছে। এবং দেখবেন যে এখনকার মানুষের একটা হচ্ছে, প্রবণতা হচ্ছে তারা তাদের অন্তত একটা সন্তানকে হাফেজ বানাতে চায়। সেটা কেন বানাতে চায়? তারা কেন? কখনো কি বলে যে আমি হাফেজ বানাতে চাই হচ্ছে আমার সন্তান ভালো হবে? না, তারা বলে আমি আমার সন্তানকে হাফেজ বানালে আমি বেহেশতে যাব। অর্থাৎ তার একটা বেহেশতের টিকেট দরকার। তিনি তো বেহেশতের টিকেটের জন্য বসে আছেন। সারা জীবন দুর্নীতি করছেন, বেহেশতের টিকেটের জন্য বসে আছেন, এবং সেখানে এসে যখন জামাত নিশ্চিত করে বলছে যে ধর্মের যে মূল স্তম্ভগুলো আছে কোনো কিছু লাগবে না, আপনি বিড়িতে টান দিয়েও আপনি বেহেশতে যেতে পারেন, আপনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েও বেহেশতে যেতে পারেন, তাহলে তো পৃথিবীতে ধর্মের দরকার নাই। মানে যাদের আমার আপনার ধর্মের দরকার আছে, তাহলে তো বেহেশত পাওয়ার জন্য আপনার নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, জাকাতের দরকার নাই, হজের দরকার নাই, খালি কালেমার দরকার দাঁড়িপাল্লা। নাই। হ্যাঁ, খালি দাঁড়িপাল্লা আর দেখবেন। জানা মানে সিল মারতে হবে। হ্যাঁ, সিল মারতে হবে, এবং সেই সিল মারার ব্যবস্থাটা আপনি দেখবেন ব্যালটে দেখবেন মানুষের বেহেশত নিশ্চিত করার জন্য সবার আগে তাদের সিলটা রেখেছে। আর তারা এতদিন যাদের আঁচলের তলে লুকিয়ে ছিল বিএনপি, তাদের সিলটা রেখেছে একদম সবার শেষে, যেন মানুষ মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও যেন খুঁজে না পায়। অর্থাৎ আমরা জনগণকে যে জিনিসটা আপা বলতে চাই, আমি সংক্ষিপ্ত করেই বলবো যে আসলে আমাদেরকে নিজেদের ভালোটা বুঝতে হবে। আমি যে মানুষের সাথে কথা বলি না তা কিন্তু না, আপনিও বলেন আমিও বলি। এবং সেখান থেকে বিশেষ করে নারী সমাজের মধ্যে একটা ধারণা হয়েছে, এই যে বলে না ইনসাফের কথা বলে, জামাত গেলে নাকি ন্যায় বিচার নিশ্চিত হবে। জামাত গেলে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হবে? জামাত গেলে তো আগে আপনাদেরকে ঘরবন্দি করবে। তাহলে একটা সোসাইটিতে একজন নারীর অধিকার যখন কেড়ে নেওয়া হয়, তখন সামাজিক ন্যায্যতা বা ন্যায় বিচার কোথায় থাকে? তারা হচ্ছে একটা ফাঁদে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি ৫ই অগাস্টের আগেও আমরা যে কথাগুলো বলতাম, এখনো যে কথাগুলো বলছি, আমরা দেখতে পাচ্ছি ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে যদি বাংলাদেশে নির্বাচনটা হয়, বাংলাদেশ নিশ্চিতভাবে একটা আফগানিস্তান বা সিরিয়া রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, যেখানে নারীদেরকে, আমি যেটা বলছি যে ম্যাসিভলি যারা হচ্ছে মাস পিপল, সেই ধরনের নারীদেরকে ঘরে বন্দি করা হবে। আর কুসুম শিকদারদের মতো ব্যক্তিরা, যারা হচ্ছে এতদিন নিজেদের যোগ্যতায় টিকতে পারেন না, এখন হচ্ছে কি মুর্শিদের হাত ধরে, এখন কিন্তু আমি নারীর পোশাক নিয়ে কখনো কোনো কথা বলতে চাই না, ওনার টেনেও বলতে চাই না। এখন কিন্তু কুসুম শিকদারকে দেখে কিন্তু কারো কিন্তু ধর্ম অবমাননা হচ্ছে না। আপনি দেখেন, একদম, আমি তো একদম। আমি বিষয়গুলো খেয়াল করলাম। শাহিদুল খোকন ভাই বলছিলেন যে তুমি কে আমি কে রাজাকার বললে যদি আপনার হয়, তাহলে আজকে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম না যে বেশ্যা বলেছে তার বিরুদ্ধে নারীরা প্রতিবাদ করতে। তার মানে কি? তাদের মগজটা ধুলাই করা হয়েছে, এবং সেই ধুলাইটা হয়েছে মাদ্রাসা থেকে। আমি এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আরেকটা কথা আজকে বলে যেতে চাই, এটা বহু আগে বলা দরকার ছিল। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে ব্যাপক মাত্রায় দুর্নীতি হয়। সে দুর্নীতির সাথে শিক্ষক জড়িত না, সে দুর্নীতির সাথে একটা চক্র জড়িত। এর মধ্যে ইন্ডেক্স কোচিং সেন্টার আছে শিবিরের, তারা সেখানে পড়ায়, প্রশ্ন দেয়, তারা একটা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে। এবং আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আমি হচ্ছে
প্রায় 15 বছর চাকরি করেছি, তার মধ্যে আমার অ্যাক্টিভ 8 বছর চাকরি। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি আওয়ামীপন্থী একজন শিক্ষক কখনো একটা প্রশ্নপত্র ফাঁসের সাথে যুক্ত নন। কিন্তু আমি আমার বিভাগে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে প্রমাণ আছে, যদি কেউ জিজ্ঞেস করতে চান আমার ডিপার্টমেন্টের যারা বিএনপি জামাত করেন তারা তাদের শিক্ষার্থীদের জন্য ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন। এটা এভিডেন্স বেসড। সুতরাং আজকে যারা ন্যায্যতার কথা বলেন, আজকে যারা সততার কথা বলেন, ন্যায় বিচারের কথা বলেন, এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখবেন যে এটা একটা তাদের একটা ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। তারা হচ্ছে আধুনিক ড্রেস আপ পড়ছে, কিন্তু মননে, মগজে, মস্তিষ্কে তারা হচ্ছে জঙ্গিবাদ, এবং সেই জঙ্গিবাদের চাষাবাদ তারা কিন্তু স্কুল কিংবা মাদ্রাসা থেকেই এই জামাত বিভিন্ন প্রক্রিয়া, আমরা যেমন তালিমের কথা বলি, আমরা বিভিন্ন সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যুক্ত করে তাদের মগজ ধোলাই করে বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে। আমরা শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশের নারীরা, বিশেষ করে 50%, আপনারা আপনাদের ভালোটা বুঝুন, বাংলাদেশের জনগণ আপনারা আপনাদের ভালোটা বুঝুন। আপনারা যদি আপনাদের ভালোটা না বুঝেন আমরা বলেও কিছু করতে পারবো না। আমরা শুধু এইটুকু বলতে চাই, আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি এটা একটা ভিন্ন দিক, বাংলাদেশ আপনার। যে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছে সেই বাংলাদেশকে পাকিস্তানের পদতলে দলিত করার যুক্তি, তর্ক, অধিকার কোনোটাই আপনার নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার সাথে আমি একদমই মানে একমত হয়ে যুক্ত করার ক্ষেত্রেই বলছি, এত বড় একটা নির্বাচনে জামাত যে আমাদের নারীদেরকে বোঝাচ্ছে এবং কিছু নারী জামাতের হয়ে যে এজেন্ট হয়ে কাজ করছে, জামাতের কিন্তু কোনো নারী প্রার্থী নেই। জি, আমাদের মেয়েরা এটা বুঝতে পারছে না। 5ই আগস্টের পরে একদম পিছিয়ে পড়া অনগ্রসর এলাকার নারীদের একটা কোটা ছিল, সেটিও নেই। আমাদের নারীরা ভাবছে না, এবং তৌহিদি জনতা মোরাল পুলিশিং এর মাধ্যমে আমাদের নারীরা নিষ্পেষিত, নির্যাতিত। রাষ্ট্র নারীদের পক্ষে না। বিএনপি নিজেদেরকে আধুনিক রাজনৈতিক দল বলে, বিএনপির মাত্র 9 জন ক্যান্ডিডেট, 6.5 কোটি নারী ভোটারের মধ্যে মাত্র 9 জন প্রার্থী হয়েছে। আর আওয়ামী লীগ বা যেটি আওয়ামী লীগ মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে বলেছিলেন যে 30% অন্তত সংসদে সরাসরি প্রতিনিধিত্বের কথা। এখন 4% না। হ্যাঁ, অত 30% মানে 90 জন। উনি সেই সাহস, দুঃসাহসটি, আমি বলবো দুঃসাহসটি কিন্তু উনি দেখিয়েছিলেন। তো আমাদের নারীদেরকে আসলে একটা শ্রেণীর নারীরা এখন প্রতারণা করবার জন্য আজকে মজার ব্যাপার কি, আজকে জামাত ইসলামের যে সাদা কি বলে, থাক ওইটা নাই বলি, জামাত ইসলামের এই সাদা শকুন বলেছেন যে নারীদের অবমাননাকারীদের তারা কঠোর শাস্তি দেবেন, কঠোর শাস্তি দেবে। তো কঠোর শাস্তির নমুনা তো আমরা দেখেছি, গলায় গাঁদা ফুলের মালা। দেখেন আজকে এটা তো মানুষের ন্যূনতম বোধ বাংলাদেশের মানুষের মধ্যে এখন কেন ঢুকছে না, এটা আমার মাথায় ঢুকছে না। কারণ হলো যে আপনি দেখেন যে আজকে বাংলাদেশে এরা বিভিন্ন শেখ হাসিনাকে উৎখাতের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে পাকিয়েছে কেন? ইনসাফের কথা বলে, ভোটের কথা বলে, নারীর নেতৃত্বের কথা বলে, নানা ইস্যু তৈরি করে, স্পর্শকাতর ইস্যুগুলোতে হাত দিয়ে, চাকরির কথা বলে, ভারতীয়দের বিতরণের কথা বলে, কিন্তু কোনটা হচ্ছে আজকে? কোনোটাই তো হচ্ছে না। এই কি বলে, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের 5 জন অফিসার নাকি বাংলাদেশ থেকে ভারত চলে গেছে, এইটা নিয়ে দেখলাম সরকারের মাথায় হাত, তাহলে কি রামপাল বন্ধ হয়ে যাবে? তো 5 জন চলে গেছে, তাতেই যদি সত্যি 26 লাখ ভারতীয় থাকতো তাহলে আজকে কি হতে পারে? হ্যাঁ, তো এটা তো ধরেন আপা, এটা আমি তো বারবার বলি যে দেখেন, প্রত্যেকটা ঘটনার পিছনের ঘটনা আছে, সংযোগ আছে, প্রত্যেকটা ঘটনার সাথে ঘটনার সংযোগ আছে। যে আপনি যেটা বললেন, আপনি দেখেন যে আমরা কত কিছু নিয়ে সারা দেশ একটা প্রতিবাদ প্রতিরোধের মধ্যে গেল, কোনো অফিসিয়ালি কোনো রাজনৈতিক দল, এটি তো তাদের সরকার না, তাদের সরকার যদি নির্বাচনটা নিরপেক্ষ হবে না, তারা সেটা বলছে। তো জামাত, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল এই মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাটি ঘটলো সাদ্দামের সঙ্গে, এটা নিয়ে কোনো বিবৃতি দিল? কিন্তু ওই যে একটু আগে বললাম যে প্রমাণ কিন্তু আমাদের দিতে হবে না রোকেয়া আপা, প্রমাণ এরা দিয়ে রাখছে। আমাদের নতুন করে এর জন্য আদালতে সাক্ষী দাঁড় করাতে হবে না, সাক্ষী আনতে হবে না, তারা প্রমাণ করছে। আপনি আজকে দেখেন সাদ্দামের জামিন হয়েছে,
ওর বউ বাচ্চা মরার পরে সাদ্দামের আজকে জামিন হয়েছে হাইকোর্ট থেকে, উচ্চ আদালত থেকে। আচ্ছা, এটা কোন আইনে জামিন হলো? এই আইনটি তার বউ বাচ্চা মারা যাওয়ার আগে কোথায় ছিল দেশে? সেটাই তো। হ্যাঁ, আইন কি করো ইয়ে দিয়ে চলে, মানে আবেগ দিয়ে চলে, যে আবেগের কারণে তার বউ মারা গেছে, বাচ্চা মারা গেছে, এই জন্য তাকে জামিন দিতে হবে? এরকম তাহলে তো হাজার গতকালকেও হতে পারতো। গতকালকে হতে পারতো। এই যে আপা এই মাত্র যে আমাকে একজন মেসেজ পাঠিয়েছে, আমি একটু জাস্ট পড়ে শোনাই। আমার ছেলে আর স্বামী দুজনেই জেলে। 16ই নভেম্বর 2025 আমার ছেলেকে পরীক্ষার হল থেকে গ্রেপ্তার করা হয়েছে। 21শে ডিসেম্বর 2025 আমার স্বামীকে রাস্তা থেকে জোরপূর্বক গ্রেপ্তার করা হয়েছে। আমার ছেলে এখনো জানে না তার বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রতি শনিবার কারাগার থেকে বাবা ছেলের ফোন আসে। আমি বুকের মধ্যে চাপা কান্না নিয়ে মিথ্যা হাসি দিয়ে ছেলের সঙ্গে কথা বলি। সে যেন বুঝে ফেলতে না পারে তার বাবাও জেলে আছে। মানে কি দুর্বিষহ মানুষের উপরে যাচ্ছে। তো এই একটু আগে, মানে আপনার শোতে বসার পরে একজন আমাকে মেসেজটি পাঠিয়েছে, এটা মুন্সিগঞ্জের শ্রীনগরে। তো আপনি মানে মানবাধিকার, সংবিধান, রাষ্ট্র সবকিছু ধ্বংস করে তুমি ক্ষমতায় আসার চেষ্টা করছো। সেটা বিএনপি, জামাত, সবারই তো একই প্রতিযোগিতা, কে ক্ষমতায় আসবে। কিন্তু রাষ্ট্র তো তুমি ধ্বংস করে দিয়েছো। এই রাষ্ট্র নামে তো কিছু নেই। রাষ্ট্রের একটা মানে কি বলে এটাকে, যে শুধু কঙ্কাল দাঁড়িয়ে আছে। আপনি বাইরে থেকে দেখছেন একটা রাষ্ট্র, কিন্তু কঙ্কাল দাঁড়িয়েছে। প্রত্যেকটা অর্গান ধ্বংস করে দিয়েছে। সেনাবাহিনীকে জঙ্গিকরণ করা হয়েছে, পুলিশ বাহিনী ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের গর্বের ক্রিকেটটাকে আপনি ধ্বংস করে দিলেন। কার জন্য? পাকিস্তানের জন্য। সেই পাকিস্তান তো বিশ্বকাপ খেলছে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনটাকে আপনি ধ্বংস করে দিলেন। বাংলাদেশের ইকোনমিকে আপনি 400 কোটি টাকায় বেচে দিয়েছেন ওই বশির উদ্দিনের মতো একজন ব্যবসায়ীর কাছে। বাংলাদেশের শিল্প সংস্কৃতিটাকে আপনি কোথায় নিয়ে গেছেন? বাংলাদেশের নারীর অধিকারটাকে আপনি ধর্মের নামে আজকে বোরকাবন্দি করে ফেলেছেন। আজকে ধরেন আপনি যে প্রশ্নটি একটু আগে করলেন, যে আমি তো শুধু অপেক্ষা করছি যে 12ই আগস্ট কি 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাক। আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনারা যা দেখছেন, আমরা যা স্বচ্ছ চোখে দেখছি, এটা দেখা না, এর পেছনের ঘটনা আছে। এবং 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, যদি হয়, সেই নির্বাচনেও যে সরকার হবে সেটাও একটি জঙ্গি সরকার হবে। হোক সেটার প্রধানমন্ত্রী হোক, মানে প্রধান হোক তারেক রহমান, বা এই কি বলে শফিকুর রহমান, যে রহমানই হোক না কেন, বাংলাদেশটাকে কিন্তু জঙ্গিবাদী রাষ্ট্রই হবে, এবং এই জঙ্গিরাই সেটা দখল করবে। আজকে সায়ান মানে পুরুষের মতো চুল কেটে, আমি সরি বলছি, প্রদীপ ভাই বলছেন যে তাদের পোশাক নিয়ে কথা বলা যায় না, কিন্তু এই স্বাধীনতাতে তোমার থাকবে না। তুমি মহিলা হয়ে পুরুষের মতো চুল কেটে গেঞ্জি টি শার্ট পরে জিন্স পরে তুমি গিটার বাজাতে পারবা না বাংলাদেশে, যেখানে সুফি সাধকরা আজকে বাংলাদেশের মাটিতে টিকে থাকতে পারেনি, যেখানে সুফি সাধকদের মাজার ভাঙা হচ্ছে, যেখানে লালন যে আধ্যাত্মিক শক্তির, মানে আধ্যাত্মিক সাধনার একজন মানুষ, তাকে সারা বিশ্ব সম্মান করে, তার গান বাংলাদেশে হচ্ছে না। আজকে আপনি ধর্ম মানে অবমাননার অভিযোগে আপনি বাংলাদেশের গ্রাম বাংলার সবচেয়ে প্রসিদ্ধ গান, জারি গান, বিচার গানটা আপনি বন্ধ করে দিয়েছেন। আবুল সরকারকে আপনি এই আবুল সরকারের মেয়ে কিন্তু লাল বিপ্লবী ছিল। এই যে আবুল সরকারকে ধর্ম অবমাননার অভিযোগ, আজও কিন্তু তার জামিন হয়নি। হ্যাঁ, তো যাদেরকে যা করা হচ্ছে প্রত্যেকটা জিনিস, এখানে মেটিকুলাস ডিজাইনের বিরুদ্ধে যারা যখন দাঁড়াবে, আজকে ধরেন আপনি সায়ান বলছেন, চমক বলছেন, বাঁধন বলছেন, যেই কথা বলবে তাকেই কিন্তু এই জেলে যেতে হবে। আনিস আলমগীর যায়নি, আনিস আলমগীর তো লাল বিপ্লবী ছিল। পান্না যায়নি, সেও তো লাল বিপ্লবের পক্ষে জনমত গঠন করেছিল, সে যায়নি, চলে গেছে। এখন বিষয় হলো যে আপনাকে বুঝতে হবে, যে কথাটাই প্রদীপ ভাই বললেন, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি দেশ, যে দেশের এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে দেশটা অর্জিত হয়েছে, এটাকে আপনি হেলায় ফেলায় হারাচ্ছেন কেন? হেলায় ফেলায় কেন হারাচ্ছেন? আপনি আজকে ভাবছেন এই সমসাময়িক জঙ্গিবাদ, আজকে এই বিভ্রান্তি, আজকে ধরেন এই যে কথাটি বলা হলো, যে ধর্মের নামে যেভাবে ধর্মের অপব্যাখ্যা হচ্ছে, কোরআন থেকে তারা বলছে কোরআন পরিবর্তনের করার কথা বলছে। আমি বলি তো, আমি যদি বলি যে কোরআন পরিবর্তন করতে হবে, আপনার আমার তো গর্দান থাকবে না, বাড়ি গাড়ি থাকবে, বাড়িঘর থাকবে না। কিন্তু এই যে চরমোনাইর পীর যে বললো যে কোরআনের অনেক বিষয় নাকি আছে, সমস্যা আছে কোরআনে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আমরা দেখেছি অনেক খারাপ ভাবে ব্যাখ্যা করেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো ডিরেক্টলি বলেছে যে মানে আমাদের যিনি ইসলামের সবচেয়ে বড় নবী, সর্বশেষ নবী, যাকে আমরা সর্বস্ব জায়গায় স্থান দিই,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর স্ত্রী যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মানে এটা হাদিসের গল্প, তিনিও সম্মান করতেন খাদিজা আলাইহিস সালাম। তাকে নিয়ে উল্টোপাল্টা বলা হয়েছে যে উনি ব্যবসায়ী ছিলেন, উনার অধীনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি করতেন। এই কথাটা আমি আপনি আওয়ামী লীগের লোকজন বলুক। এবং উনি খুব রসায় খুবই অশালীন মানে ভাবে খুব বাজেভাবে অশালীনভাবে বলেছেন। অশালীন যে ৪০ বছরের উনার ছিল না। এরপরে আপনি এই যে ওদের যে জামাতের যে পথ প্রদর্শকদের অন্যতম মাওলানা আজাহারি, ওর পুরো নামটা কি আমি মনে করতে পারছি না। সে কি বলেছে? সে বলেছে একটা কুৎসিত ভাষায় বলেছে যে একটা বৃদ্ধ মহিলা মানে বয়স্ক মহিলাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৫ বছরের বিয়ে করতেন, যার কুমারিত্ব ছিল না, তার পৌর একটা পৌর মহিলাকে ইনটেক ছিলেন না। ইনটেক ছিলেন না, মানে ইনটেক ছিলেন না। আপনি বুঝতে পারেন যে এই ধরনের কথা আপনি আমি বলতে গেলে ধর্মের খুব ক্ষতি হয়ে যায়, এই মোল্লাদের খুব ক্ষতি হয়ে যায়। অথচ এই যে জামাত ইসলাম বলছে, এই যে হেফাজত ইসলাম বলছে, এই যে ইসলামী আন্দোলনের পীর চরমোনাই পীর বলছে, তা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য নেই। তাহলে তো আমাদের তার মানে তাদের নারীদেরকে অসম্মান করার যে ধারাবাহিক ইতিহাস, মানে তারা আসলে কোন নারীকে সম্মান করে না। এরা তো সেই ৯১ সালের পরে তারা বলেছিল না যে নারী নেতৃত্ব হারাম। সেই নারী নেতৃত্ব হারামের ফতোয়া দিয়ে তো তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে সরকার করেছে না, তারা আঁচলের নিচে ছিল না তারা। মানে আমি একটা জিনিস বারবার বলি যে জামাতি ইসলাম মানেই ভণ্ড, এদের রাজনীতিটাই ভণ্ডের রাজনীতি, মুনাফিকের রাজনীতি। তাদের প্রতিষ্ঠাকালীন শুরু থেকে মানে সেই আবুল আলা আব্দুল মওদুদি থেকে শুরু করে আজ অব্দি আর পৃথিবীর কোথাও কোনো জামাত ইসলাম কিন্তু নাই। বাংলাদেশ ছাড়া এত জামাত ইসলাম পৃথিবীতে কোথাও নেই। জামাতের প্রতিষ্ঠাতা আমরা বলি পাকিস্তানের, জামাত কিন্তু পাকিস্তানের প্রতিষ্ঠিত দল নয়, জামাত কিন্তু ভারতবর্ষের দল। জামাত প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে। আবুল আলা মওদুদি তখন দিল্লিতে থাকতেন, তার বাবা কিন্তু গুজরাটি। ইতিহাস তো পড়বে না বাংলাদেশের মানুষ। এবং ভারতবর্ষ যখন বিভক্ত হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং হিন্দুস্তান, তখন তার আগে এই আবুল আলা আব্দুল মওদুদি আপনার মহাত্মা গান্ধীর কাছে যে বলেছিলেন যে যদি কেউ এই মানে অখণ্ড ভারতের বিরোধিতা করে, হ্যাঁ, তাহলে আমি জিহাদ করব। ওই যে সেই ১৯৪৭ সালের আগেও এরা জিহাদ করেছে মিথ্যে প্রলোভন দেখিয়ে। সে মানে তার একটা ধারণা ছিল যে ভারতবর্ষ ভাঙবে না, ভারতবর্ষ না ভাঙলে তার রাজনীতি করতে হবে, তার পদ পদবি লাগবে। এবং পাকিস্তানে যেহেতু সে নানাবিধ বিভ্রান্তি তৈরি করেছে, সে সেখানে দাঙ্গা লাগিয়ে তার ফাঁসির অর্ডার হয়েছিল এই আবুল আলা মওদুদির। এবং ৭১-এ তারা তো সর্বশেষ ৭১-এও পরিণতি, তারা বাংলাদেশের মানুষের স্বাধিকার। বাংলাদেশে তখনও তো 62% মুসলিম জনগোষ্ঠী ছিল, এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ। পশ্চিম বাংলা তো মুসলিম, মানে কি পূর্ব বাংলা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল তখন। তো সেই রাষ্ট্রের বিরুদ্ধেও তো যুদ্ধ হলো পাকিস্তানে। সেই যুদ্ধে কেন আবুল আলা মওদুদি তার পূর্ববঙ্গের অনুসারীদের বিরুদ্ধে আমাদের শেষের দিকে চলে না? সুতরাং এটা আমি শেষ করবো আপা, একটা কথা বলেই শেষ করবো যে দেখেন আজকে বাংলাদেশের মানুষকে জামাত বা ইসলামিক যে শক্তি, আজকে উগ্রবাদী শক্তির কবলে তারা যে পড়তে যাচ্ছে, এখানে তাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে, তাদেরকে একটু পড়াশোনা করতে হবে, একটু জ্ঞান লাগাতে হবে, একটু দেমাগ লাগাতে হবে। কারণ বাংলাদেশটা একবার ধ্বংস হয়ে গেলে, এদের হাতে পড়লে, এই চরমোনাইয়ের পীরই বলেছিল, তার কথা দিয়েই শেষ করি, যে পৃথিবীতে কোথাও যদি কমিউনিস্টরা ক্ষমতায় আসে তাহলে ইসলাম ফিরবে, যদি হিন্দুরা কমিউনিস্ট মানে ক্ষমতায় আসে ফিরবে, খ্রিস্টানরা যদি ক্ষমতায় আসে ফিরবে। কিন্তু জামাত ইসলাম যদি কোনোদিন কোনো জায়গায় রাষ্ট্র দখল করে নেয়, রাষ্ট্র ক্ষমতায় আসে, ওখানে আর কোনোদিন ইসলাম ফিরবে না। আমার জন্য, আপনার জন্য, আওয়ামী লীগের জন্য নয়, যেটা বললো দেশের জন্য সত্যিকারের যদি ইসলামের প্রেমী হন, আপনি যদি ইসলামের জন্য হন, তাহলে আপনাকে এই জামাতের বিরুদ্ধে অবস্থান নিতে হবে বাংলাদেশে। এই জামাতকে কিন্তু প্রতিরোধ করতে হবে। এবং সর্বোপরি আমি বলবো যে আজকে যে পন্থা, আমি তো সেটা বললাম যে বিএনপি ক্ষমতা এলেও জামাতের বাইরে সেই সরকার হবে না। সুতরাং আমাদেরকে এই নির্বাচন বয়কট করতে হবে, এই কথিত নির্বাচনকে বয়কট করে এই সরকারকে জবাব দিতে হবে, বা তাদের বিরুদ্ধে একটা গণভোট দিয়ে আমাদেরকে, মানে গণভোট না, প্রত্যাখ্যান করে, সেটা আমাদের অবশ্যই ভোটে অংশগ্রহণ নয়, ভোটের বাইরে থেকে আমাদেরকে নীরবতা পালন করে একটা প্রতিবাদ করতে হবে যে আমরা এই নির্বাচনের সঙ্গে নেই, এই নির্বাচনের সঙ্গে যাওয়া মানে দেশটাকে পাকিস্তান বানানো, এই জঙ্গিবাদকে সমর্থন করা। ধন্যবাদ। একেবারে পরিষ্কার, অনেক ধন্যবাদ আপনাকে মাওলানা প্রদীপ। আমরা একদম শেষে চলে এসেছি, ১ মিনিটে কিছু বলতে পারেন? জি, অসংখ্য ধন্যবাদ। আমি তেমন কিছু বলবো না, একটু খোকন ভাইয়ের সাথে অ্যাড করতে চাই। জামাতের একজন নেতা কিন্তু সম্প্রতি বলেছেন যে উনার কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির চাইতেও অধিকতর শক্তিশালী। হ্যাঁ,
তো এই হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামের মুনাফিকি, ভণ্ডামি এগুলো নিয়ে কথা বললে শেষ হবে না। মানুষকে শুধু এটুকু বলতে চাই, বিশেষ করে নারীদের ক্ষেত্রে যারা ভাবছেন জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশ ন্যায় বিচার পাবে, সবচেয়ে বড় দুর্ভোগটা আসবে আপনাদের উপর। আপনারা যদি একটু ভালো করে দেখেন, ৫ই অগাস্টের পর থেকে বাংলাদেশে সুপরিকল্পিতভাবে প্রচারণা চালানো হচ্ছে সৌদি আরবের মতো ৪ টা বিয়ে করার মিনিমাম। সো আপনারা আপনাদের অধিকারটা বুঝুন। আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে এবং ধর্মের পিতৃতান্ত্রিক অপব্যাখ্যা দিয়ে আপনার অধিকারটাই যেন, আপনার সংসারটাই যেন জামাত কেড়ে না নেয়। আপনার যদি সংসার না থাকে, আপনার কিন্তু সমাজ থাকবে না, আপনার কিন্তু সরকার থাকবে না, আপনার কিন্তু রাষ্ট্র থাকবে না। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে যুক্ত করছি। তার আগে তো শিক্ষা কেড়ে নিচ্ছে, চাকরি কেড়ে নিচ্ছে, এবং জি। তারপর দ্বিতীয় বিয়ে করতেও কোনো পারমিশন লাগবে না। তার মানে শিক্ষা, দীক্ষা, কর্ম, তার সম্মান, অস্তিত্ব সবই কেড়ে নিচ্ছে। এবং নারীদের ওপর যে তৌহিদি জনতা বা মোরাল পলিসিং, মব বাহিনী এবং জামাত ইসলামের যে কর্তৃত্ব স্থাপিত হবে এবং দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা নারীরা যে সবচাইতে পশ্চাৎপদ, অবহেলিত অংশ হিসেবে পরিগণিত হবে, এটা যদি আজকে নারীরা বুঝতে না পারে, তাহলে বাংলাদেশটা পাকিস্তান, জঙ্গিস্তান কিংবা একটা মূর্খর দেশে, অন্ধকারের দেশে পরিণত হবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন। এই আলোচনা চলতেই থাকবে, আলোচনা আমাদের করতে হবে, কারণ বাংলাদেশকে বাঁচাতে হবে, নারীদের বাঁচাতে হবে। সত্যের জয় হওয়া প্রয়োজন। অনেক সময় সত্যের পরাজয় ঘটে যখন মানুষ তার বিবেককে বিসর্জন দেয়, মানুষ চুপ করে থাকে, নিশ্চুপ থাকে, প্রতিবাদ করে না, কিছু বলে না, তখনই কিন্তু সমাজ, রাষ্ট্র, মানবিকতা সব ধ্বংস হয়ে যায়। কাজে আমাদের কথা অব্যাহত থাকবে, আমরা আমাদের প্রতিরোধ গড়ে তুলব। এবং আপনাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, এই অবৈধ অসাংবিধানিক সরকারকে বর্জন করুন এবং এই অবৈধ রাষ্ট্র ধ্বংসের যে প্রহসনের নির্বাচন, কিংবা এটাও বলা যায় যে একটি উন্নয়নের রাষ্ট্রকে ধ্বংস করে জঙ্গি রাষ্ট্রে পরিণত করবার নতুন আরেকটি মেটিকুলাস চক্রান্তের নাম হচ্ছে এই যে নির্বাচন। এটিকে সম্পূর্ণভাবে বর্জন করুন। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আবারও দেখা হবে। আর শেষ মুহূর্তে যে অমানবিক ঘটনা বাংলাদেশে ঘটে গেল, ছাত্রলীগের তরুণ কর্মী সাদ্দামের পরিবারের সাথে, আমার ধারণা পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। ইতিহাসে এই ঘটনাটি থাকবে, বারবার ঘুরে ঘুরে আসবে, এবং এই ঘটনাটা দেখে আমাদের যে সকল শিক্ষিত বুদ্ধিজীবী বা যে সকল মানুষ সবসময় সমালোচনা করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ভালো না, আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগ ভালো মন্দ